বিজ্ঞানী হত্যা রোধে মোসাদের বিরুদ্ধে ইরানের নয়া কৌশল কতটা সাফল্যের মুখ দেখবে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে যে রতন স্বাগত জানাচ্ছি। আল্লাহর উপর ভরসা করে চেষ্টা করলে আল্লাহর রহমত নামে, তাই ইরানও চেষ্টা অব্যাহত রেখেছে। তাই বলে অন্যদের মতো মাথা নুইয়ে সকল বর্বরতা মেনে নিয়ে সমঝোতা করে চলছে না। এটাই ইরানের অনন্য রূপ। ইরানের অভ্যন্তরেই ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যক্রম থাকায় ইরানের পক্ষে কঠিন হয়েছে ইতোপূর্বে তাদের দেশের গুরুত্বপূর্ণ বিজ্ঞানীদের তাদের টার্গেট থেকে বাঁচাতে। কিছু বেঈমান ও মোনাফেক নিজের দেশের কথা না ভেবে টাকা খেয়ে ইসরায়েলের হয়ে কাজ করেছে, এখনো করে যাচ্ছে। এদেরকে ধরে শাস্তিও দিচ্ছে ইরান, আর নয়া নয়া কৌশল উদ্ভাবন করছে মোসাদের হাত থেকে বেঁচে কি করে সংগ্রাম চালিয়ে যাওয়া যায়। ইসরায়েলকে ধাঁধায় ফেলতে ইরান এবার নানা রকম নতুন কৌশল অবলম্বন করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী ইসরায়েলি হত্যার আশঙ্কায় অন্তত 15 জন শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীকে আত্মগোপনে পাঠানো হয়েছে। তাদের দেহরক্ষীদেরও বদলে ফেলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকতা করতেন তাদের জায়গায় এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে যারা পরমাণু কর্মসূচির সঙ্গে সরাসরি সম্পর্কিত নন। ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসের জন্য 2010 সাল থেকে ইসরায়েল বিভিন্ন গুপ্ত হত্যাকাণ্ড চালিয়েছে। দেশটিতে ইরানের পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে তথ্য সংগ্রহে মোসাদ এজেন্টদের গুপ্তচর বৃত্তি চলছে। গত জুনে ইরানে হামলা চালিয়ে মাত্র 12 দিনে অন্তত 30 জন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে ইসরায়েল। ইরান পরমাণু বিজ্ঞানীদের নিরাপত্তা জোরদার করেছে এবং গোয়েন্দা নজরদারিতে কয়েকশো সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। গত সপ্তাহে ইসরায়েলের পক্ষ থেকে গুপ্তচর বৃত্তির অভিযোগে 20 জনকে গ্রেপ্তার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। এদের মধ্যে ছিলেন রুজবেহ ভাদি নামে একজন পরমাণু বিজ্ঞানী, যিনি সংবেদনশীল তথ্য ইসরায়েলকে প্রদান করায় আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর ফাঁসির সাজা পেয়েছেন। ইরানের কর্মকর্তারা সম্প্রতি জানিয়েছেন ইসরায়েল তাদের হত্যার পরিকল্পনা করেছে। তালিকাভুক্ত প্রায় 100 জন পরমাণু বিজ্ঞানীর মধ্যে অন্তত 15 জন এখন আত্মগোপনে রয়েছেন এবং পরিবারের সঙ্গে নিরাপদ বাড়িতে সার্বক্ষণিক নিরাপত্তায় আছেন। যারা দেহরক্ষীদের ওপর আস্থা হারিয়েছেন তাদের জন্য নতুন দেহরক্ষী নিয়োগ দেওয়া হয়েছে। তবে ইসরায়েল বলছে পরমাণু কর্মসূচিতে যুক্ত যে কোনো বিজ্ঞানী স্বয়ংক্রিয়ভাবে তাদের লক্ষ্যবস্তু হবে। 13 জুন ইরানে ইসরায়েলি হামলার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়। 12 দিনের এই সংঘাত থামলেও অনেক বিশ্লেষক বলছেন এতে ইরান জয়ী হয়েছে এবং ইসরায়েল মার্কিন জোটের ক্ষতি হয়েছে। তবে প্রকৃত বিজয়ী কারা তা এখনও বিতর্কিত। এই যুদ্ধে ইরান তাদের অনেক উচ্চপদস্থ IRGC কমান্ডার ও সদস্য হারিয়েছে। দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, পারমাণবিক কেন্দ্র, সামরিক স্থাপনা, হাসপাতাল, জাতীয় সম্প্রচার কেন্দ্র এবং বেসামরিক মানুষের বাসস্থান সহ বিভিন্ন অবকাঠামো আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এর ফলে নিরপরাধ শিশু, নারী ও সাধারণ মানুষ নিহত হয়েছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় ইরানে 627 জন নিহত এবং 4870 জন আহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্রে লিপ্ত হওয়া ও নাশকতার সহযোগিতার মতো অপরাধের শাস্তি যুগে যুগে কঠোর হয়েছে। ইরান এক্ষেত্রে বরাবরই কঠোর এবং সোজাসুজি মৃত্যুদণ্ড কার্যকর করে থাকে। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংক্ষিপ্ত যুদ্ধে ইরানি পরমাণু বিজ্ঞানী ও শীর্ষ সেনা কর্মকর্তাদের হত্যার মিশনে ইসরায়েলকে গোপন তথ্য দিয়ে সহযোগিতার অভিযোগে একের পর এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করছে দেশটি। এবার জানা গেছে নিজেদের শীর্ষস্থানীয় এক পরমাণু বিজ্ঞানীকেই ফাঁসিতে ঝুলিয়েছে ইরান। রুজবে বাদি নামের ওই বিজ্ঞানীর বিরুদ্ধে তার সহকর্মীদের গোপন তথ্য ইসরায়েলি গোয়েন্দাদের কাছে সরবরাহের প্রমাণ পাওয়া গেছে। যুদ্ধ পরবর্তী সময়েও
একইভাবে ইসরায়েলকে সহায়তা করে যাচ্ছিলেন তিনি। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গেল বুধবার রজবে বাদীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে ঘোষণা করেছে ইরানের বিচার বিভাগ। স্থানীয় সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, রজবে বাদী ছিলেন একজন পরমাণু বিজ্ঞানী এবং ইরানের পারমাণবিক শক্তি সংস্থার অধীনে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউটের সদস্য। তার গুগল স্কলার প্রোফাইল অনুযায়ী তিনি রিঅ্যাক্টর ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট ডিগ্রিধারী এবং 2011 সালে ইরানের সিনিয়র পারমাণবিক বিশেষজ্ঞদের সঙ্গে একটি গবেষণাপত্রে সহলেখক ছিলেন। 12 দিনের যুদ্ধের সময় নিহত 2 বিশিষ্ট পারমাণবিক বিশেষজ্ঞ আব্দুল হামিদ মিনুচের এবং আহমেদ জুলফাগারির সঙ্গে তিনি একটি গবেষণাপত্রে সহলেখক ছিলেন। আমির কোভিদ বিশ্ববিদ্যালয়ের টেলিগ্রাম চ্যানেলে উল্লেখ রয়েছে, বাদী বিশ্ববিদ্যালয়টির ডক্টরেট স্নাতকও ছিলেন। ইরানি বিচার বিভাগের বরাত দিয়ে বলা হয়েছে, বাদীকে ওই হামলায় নিহত একজন বিজ্ঞানীর সম্পর্কে গোপন তথ্য মোসাদের কাছে হস্তান্তরের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। তিনি জেনে শুনে এবং ইচ্ছাকৃতভাবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করছিলেন। ইরানের সরকারি কর্মকর্তারা অভিযোগ করেছেন, তাকে অনলাইনে নিয়োগ করেছিল মোসাদ। চূড়ান্ত নিয়োগের আগে মোসাদের একজন কর্মকর্তা তাকে যাচাই করেন এবং পরে কেভিন নামে পরিচিত এক হ্যান্ডলারের কাছে তার দায়িত্ব অর্পণ করা হয়। বিচার বিভাগের মতে, বাদীর কর্মক্ষেত্র ও অবাধ যাতায়াতের সুবিধা তাকে ইসরায়েলের জন্য অত্যন্ত মূল্যবান উৎসে পরিণত করে। এরপর তাকে মোসাদের শীর্ষ বিভাগগুলোর একটি সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। তার অনুরোধে প্রতিটি মিশনের জন্য আলাদা পুরস্কারের পরিবর্তে মাসিক ভিত্তিতে একটি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট মারফত অর্থ প্রদান করা হতো। মামলার নথিতে বলা হয়েছে, নিরাপদ যোগাযোগ স্থাপনের জন্য তাকে একটি ডেডিকেটেড ফোন, ল্যাপটপ এবং 2টি ফ্ল্যাশ ড্রাইভ কিনতে নির্দেশ দেওয়া হয়। এরপর তাকে প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়া হয়। সফল প্রশিক্ষণ শেষে সংবেদনশীল ও শ্রেণীবদ্ধ তথ্য সংগ্রহ এবং সেসব মোসাদের কাছে পাঠানোর দায়িত্ব দেওয়া হয় রজবে বাদীর ওপর। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যায় মোবাইল ফোন প্রযুক্তি ব্যবহার করে টার্গেট নির্ধারণ করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। এমন বিস্ফোরক তথ্য জানিয়েছেন সংস্থাটির সাবেক উপপ্রধান রামে ইগরা। সম্প্রতি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি মোসাদের টার্গেট কিলিং পদ্ধতি, প্রযুক্তিগত দক্ষতা ও রাজনৈতিক দায় নিয়ে মুখ খোলেন। রামে ইগরা বলেন, মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর অর্থাৎ আইআরজিসির কমান্ডারদের সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা হয়। এরপর অত্যাধুনিক গাইডিং সিস্টেমযুক্ত মিসাইল দিয়ে হামলা চালানো হয়। প্রযুক্তির কল্যাণে এখন এমনকি তাদের বেডরুমের অবস্থানও জানা সম্ভব। তিনি আরও জানান, এই হামলাগুলো নিখুঁতভাবে পরিচালনা করা হয় সাইবার গোয়েন্দাগিরির মাধ্যমে। আপনি যদি একটি স্মার্টফোন ব্যবহার করেন, তাহলে আপনার চলাফেরা, অবস্থান ও জীবনযাত্রার তথ্য অনায়াসেই সংগ্রহ করা সম্ভব। উল্লেখযোগ্য বিষয় হল, ইরানি সেনা কর্মকর্তারা যেখানে ঘুমাচ্ছিলেন সেসব নির্দিষ্ট ঘরেই মিসাইলের আঘাত হানা হয়েছে। এতে বিস্মিত হওয়ার কিছু নেই বলেও জানান ইগরা। সাক্ষাৎকারে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, যদি ইরান সত্যিই পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম হয়, তবে এর দায়ভার বর্তাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর, কারণ তারাই ইরানকে পরমাণু চুক্তি থেকে সরিয়ে দিয়েছেন। রামে ইগরা বলেন, ইরান এখন যে পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তা তাদেরকে পারমাণবিক অস্ত্রে পৌঁছে দিতে যথেষ্ট। আলোচনার টেবিলই একমাত্র পথ। সামরিক পন্থা দিয়ে ইরানকে ঠেকানো যাবে না। তবে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের মৃত্যু দেশের সার্বিক প্রতিরক্ষা শক্তিতে তেমন প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন মোসাদের সাবেক উপপ্রধান। ইরানের সাম্প্রতিক সামরিক সংকট নিয়ে বিশ্বের নজর যখন আকাশপথের হামলায়, তখন বিশ্লেষক ও গোয়েন্দা সূত্র বলছে, ইসরায়েলের হামলা শুরু হয়েছিল ভিন্ন পথে, অর্থাৎ স্থলপথ ধরে। বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামরিক বিশেষজ্ঞদের মতে এটি ছিল বহু বছর ধরে পরিকল্পিত, গভীর গোয়েন্দা তথ্যভিত্তিক এবং ইরানের অভ্যন্তরে মোসাদের একটি সুসংগঠিত অভিযান।
ভেতর থেকেই হামলার সূচনা ইসরায়েল বহুদিন ধরেই ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছিল। গোয়েন্দা অনুপ্রবেশ ও স্থলভিত্তিক নেটওয়ার্ক তৈরির মাধ্যমে হামলার ভিত গড়ে তোলে তারা। ইরানের নিরাপত্তা সংস্থাগুলো আগে থেকেই ইসরায়েলের অনুপ্রবেশ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিল। বিশেষজ্ঞদের মতে মোসাদ এই অভিযানে প্রধান ভূমিকা পালন করেছে। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও পরমাণু স্থাপনাগুলো, ক্ষেপণাস্ত্র ভান্ডার, কমান্ড সেন্টার এবং নির্দিষ্ট ব্যক্তিদের নিশানা করে নিখুঁত হামলা চালানো হয়। পশ্চিমা ও ইসরায়েলি গণমাধ্যমের তথ্যানুসারে ইরানের অভ্যন্তরে অস্ত্র চোরাচালান, স্থানীয় এজেন্টদের মাধ্যমে গোপন অস্ত্র সংরক্ষণ এবং ড্রোন তৈরি করা হচ্ছিল মোসাদের ঘাঁটিতে। ইরাকের মধ্য দিয়ে বাণিজ্যিক কন্টেইনার, ট্রাক ও সুটকেসের মাধ্যমে ছোট আকারের অস্ত্র, ক্যামেরা, ব্যাটারি, ইঞ্জিন ও গাইডেন্স সিস্টেম ইরানে পাচার করা হয়। পরে এসব যন্ত্রাংশ 3D প্রিন্টার সহ গোপন কর্মশালায় একত্র করে আক্রমণাত্মক অস্ত্র বানানো হয়। তেহরানে 3 তলা একটি ভবনে আত্মঘাতী ড্রোন তৈরির ঘাঁটির খোঁজ পাওয়া গেছে বলেও জানিয়েছে ইরানি বার্তা সংস্থা। সেখানে বিপুল পরিমাণ ড্রোন যন্ত্রাংশ, 3D প্রিন্টার ও নিয়ন্ত্রণ সরঞ্জাম ছিল। ইরানি পুলিশের তথ্য মতে গত 16 জুন তেহরানের 2টি পৃথক অভিযানে মোসাদ সংশ্লিষ্ট 2 এজেন্ট গ্রেপ্তার হয়। তাদের কাছ থেকে 200 কেজির বেশি বিস্ফোরক, 23টি ড্রোন যন্ত্রাংশ, লঞ্চার ও একটি গাড়ি উদ্ধার করা হয়। ইস্পাহানেও বিপুল সংখ্যক মাইক্রোড্রোন তৈরির উপকরণ ধরা পড়ে। রিমোট কন্ট্রোল ক্ষেপণাস্ত্র ও স্মার্ট অস্ত্র ইরানে হামলার একটি বড় বৈশিষ্ট্য ছিল স্মার্ট রিমোট কন্ট্রোলড অস্ত্রের ব্যবহার। ইরান দাবি করেছে ইসরায়েলের ব্যবহৃত স্পাইক মিসাইল লঞ্চার ইন্টারনেট অটোমেশন ও স্যাটেলাইট গাইডেন্স সিস্টেমে নিয়ন্ত্রিত ছিল। এসব অস্ত্র মোসাদের এজেন্টরা পরিচালনা করছিল বলে অভিযোগ। এ ধরনের অস্ত্র 2020 সালেও ব্যবহার করা হয়েছিল, যখন রিমোট কন্ট্রোল অস্ত্রের সাহায্যে এক ইরানি পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করা হয়েছিল। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নিষ্ক্রিয় করা বিশ্লেষকদের মতে হামলার প্রাথমিক লক্ষ্য ছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা। ছোট আকারের আত্মঘাতী ড্রোন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং ক্ষেপণাস্ত্র একযোগে ব্যবহার করে রাডার ও প্রতিরক্ষা প্ল্যাটফর্মগুলো অকেজো করে দেয়া হয়। ইসরায়েলি অভিযানের আরেকটি উল্লেখযোগ্য দিক হল ইরানের সামরিক সিদ্ধান্ত গ্রহণের কাঠামোকে দুর্বল করা। উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, বিশেষত ইসলামিক রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজমি এবং তার ডেপুটিকে সরাসরি নিশানা করা হয়। হামলার পরই ইরান সরকারের পক্ষ থেকে কর্মকর্তাদের স্মার্ট ডিভাইস ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়, যা অভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত দেয়। নিরাপত্তা ভেঙে পড়ার আশঙ্কায় বিশ্লেষকরা বলছেন এই সুপরিকল্পিত অভিযান শুধু সামরিক ঘাঁটিতেই নয়, ইরানের গোয়েন্দা ও সাইবার নিরাপত্তার ওপরেও ব্যাপক আঘাত এনেছে। জনসাধারণকেও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার কমানোর পরামর্শ দেওয়া হচ্ছে। যদিও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি, তবুও সাম্প্রতিক ঘটনাবলী, গোয়েন্দা তথ্য ও প্রকাশিত রিপোর্টগুলো এটিই নির্দেশ করে যে ইরানে হামলার পূর্ব প্রস্তুতি বহু বছর ধরে গোপনে চলছিল এবং এটি ছিল একটি প্রযুক্তি নির্ভর উচ্চমাত্রার গোয়েন্দা অভিযানের বাস্তবায়ন, যার মাধ্যমে ইরানের অভ্যন্তরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। ইরান দেশটি তাদের সর্বোচ্চ দিয়ে লড়াইয়ে অবতীর্ণ ইসরায়েল ও পশ্চিমাদের বিরুদ্ধে। এই লড়াইয়ে আর কেউ থাকুক বা না থাকুক, এগুলো নিয়ে তারা ভাবে না। তবে নানা অক্ষ ইরানের হয়ে জোট বাঁধছে, এটাও সত্যি। এভাবে চললে কৌশলগতভাবে ইরানের বিজয় সুনিশ্চিত। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ সহায় হন।